বাবা জানো, আমি কাল রাতে একটা স্বপ্ন দেখেছি। আমি একটা বিশাল মিষ্টির দোকান খুলেছি, কত লোক মিষ্টি খাচ্ছে আমাদের দোকানে। ও মা, তাই নাকি? তোর দোকানে কি কি মিষ্টি ছিল বলতো দেখি। অনেক কিছু ছিল, রসগোল্লা, সন্দেশ, প্যারা, আরও কত কি। আর সবাই মিষ্টি খেয়ে বলছে রিনার মিষ্টি এক নম্বর। সকলে খেয়ে কত প্রশংসাই করে গেল। কি রে, সকাল সকাল তোরা বাপ মেয়ে মিলে কি গল্প শুরু করলি? মিষ্টির দোকান খুলতে চিনি, দুধ, পয়সা লাগে রে মা। তোর স্বপ্নে খরচ হয় না তো, তাই তুই তোর ইচ্ছে মতো মিষ্টি বানিয়েছিস। তবু না মা, আমি সত্যিই চাই বাবাকে যেন এত কষ্ট করতে না হয়, রোদে বৃষ্টিতে জমিতে যেয়ে চাষ করতে না হয়। কত কষ্ট হয় বাবার। আরে না রে মা, আমার চাষ না করলে চলবে? খাবো কি আমরা? চাষি মানুষ, জমিতে গেলে কষ্ট হয় না, আমাদের অভ্যাস হয়ে গেছে। আমি তো মাটির ছোঁয়ানা মানুষ, খেতে গেলে তবেই শান্তি পাই। তবে হ্যাঁ, গাটা তো কদিন ধরে কেমন যেন ভার ভার লাগছে। এই কদিন তুমি তো ঠিক মতো খাচ্ছ না, সারাদিন কাজ করে রাতে শুধু ভাত আর ডাল। শরীর তো বলবে আমি আর পাচ্ছি না। ওতে কিছু হবে না, ও আর এমন কি, সব ঠিক হয়ে যাবে। তবে আমি আমার রিনা মায়ের স্বপ্নের দোকান একদিন খুললে আমি সেখানে গিয়ে বসে থাকবো। তাহলে আর আমাকে কাজ করতে খেতে যেতে হবে না, সবাই আমাকে রিনার বাবা নামেই চিনবে। আচ্ছা ঠিক আছে, তবে বাবা তুমি কথা দাও আমার দোকানে বসে থাকবে, কোনো খেতে যাবে না আর। হ্যাঁ রে মা, আমি আর খেতে চাষ করতে যাব না, আমার রিনা মায়ের মিষ্টির দোকানে বসে থাকবো। তার আগে একটুখানি বিশ্রাম নাও তো। গা মাথা কেমন করছে বললে, এখন আর জমির দিকে একটি পাও বাড়াবে না, এই বলে দিলাম। আচ্ছা, এখন তাহলে বসি একটু, সময় হলে বিকাল করে ক্ষেত থেকে একটু ঘুরে আসবো না হয়। আর আজ আমি একটু মিষ্টি বানাতে শিখবো মা, তুমি আমাকে মিষ্টি বানানো শিখিয়ে দেবে তো? হ্যাঁ শিখিয়ে দিব, শুধু মিষ্টি বানানো শিখলেই হবে না, মিষ্টি স্বপ্ন নয় মা, মিষ্টির মতো মনও চাই। দুপুর গড়িয়ে বিকেল হয়েছে। সজীব কাঁধে কোদাল ও হাতে ঝুড়ি নিয়ে ক্ষেতের দিকে রওনা দিল। আমি চললাম গগিন্নি, খেতে একটু কাজ বাকি, বৃষ্টির জলও জমেছে কিছুটা, কিছুদিন পর তো আবার বীজ ফেলতে হবে, অনেক কাজ বাকি। তোমার শরীর তো ভালো লাগছে না বললে, আজ নাই বা গেলে একটু বিশ্রাম নাও, খেতে যেতে হবে না। বিশ্রাম কি আমাদের কপালে আছে গিন্নি? এখন ফসলের সময়, মাথা ব্যথা বললে কে শুনবে? একটু গা হাত পা কাঁপছে বটে, তবে সামলাতে পারবো, আমার কোনো অসুবিধা হবে না, তুমি একদম চিন্তা করবে না তো। বাবা বাবা, তুমি আজকে ক্ষেত থেকে তাড়াতাড়ি বাড়ি ফিরে আসবে। হ্যাঁ রে মা, সন্ধ্যা নামার আগেই ফিরে আসবো, তুই দেখিস। তাড়াহুড়া করো না, সাবধানে যাও। ঘরে খাবার ঢাকা দিয়ে রেখেছিলাম, খেয়েছো তো? হ্যাঁ খেয়েছি, পেটে অভাব থাকলেও মনে যেন ভরপুর আশা। এই শিক্ষা তো তোমার কাছ থেকে শিখেছি গিন্নি। বৃষ্টি হয়ে মাটি অনেক নরম হয়েছে, এবার ভালো ফলন হতে পারে। রিনার দোকানের জন্য একদিন এই ক্ষেতেই সোনার দানা ফলাবো। সে জমির কাজ শুরু করে দেয়। প্রচুর ক্লান্ত লাগছে, একটু বসি। হঠাৎ এমন মাথাটা ঘুরপাক কেন দিয়ে উঠলো বুঝলাম না। এই গামছাটা দিয়ে চোখ মুখগুলো একটু মুছি। শরীর অসুস্থ হয়ে পড়ায় ধীরে ধীরে মাটিতে বসে পড়ে। শুরু হয় প্রচণ্ড মাথার ব্যথা। গ্রামের বিশু হেঁটে যাওয়ার সময় সজীবকে অসুস্থ অবস্থায় বসে থাকতে দেখে এগিয়ে যায়। ও সজীব ভাই, কি হলো তোমার? কাজ করতে করতে হঠাৎ এমন করে বসে পড়লে কেন? এই বয়সে আর কাজ করতে ভালো লাগে না বুঝি? কি জানি ভাই, হঠাৎ করে মাথাটা ঘুরপাক দিয়ে উঠল, চোখের সামনে সব কেমন ঝাপসা হয়ে আসছে, বুকের ভিতরটা কেমন যেন কেঁপে কেঁপে উঠছে, কিছুই বুঝতে পারছি না। ও কেউ কি আছো? জল আনো, জল, ওকে তাড়াতাড়ি বাড়ি পৌঁছাতে হবে। কি রে, কি হলো সজীব ভাইয়ের? এই তো কাজ করছিল জমিতে, এখন এভাবে ক্লান্ত হয়ে বসে পড়েছে কেন? কি জানি ভাই, হঠাৎ কেমন কাঁপুনি শুরু করেছেন, শরীরে হাত দিয়ে দেখো, জ্বরে একবারে পুড়ে যাচ্ছে। আমার বুকের ভেতরটা কেমন যেন ধড়ফড় করছে, মনে হচ্ছে কেউ ভেতর থেকে ঠেলছে। মরে গেলাম। গ্রামের বিশু সজীবকে কাঁধে করে নিয়ে বাড়ির দিকে যেতে থাকে। দিদি দিদি, বিপদ হয়েছে, সজীব ভাই জমিতে মাথা ঘুরে পড়ে গেছিলেন, খুব জ্বর এসেছে, বাইরে বেরিয়ে এসে দেখো।
হাই গো হাই, হঠাৎ কি হলো? সকালেই তো বললুম আজ জমিতে যেতে হবে না, হঠাৎ কি হলো বলো তো ভাই। উনি এখন ঠিক মতো নিঃশ্বাস নিচ্ছেন তো? কিছু খাইয়েছো? না দিদি, কিছুই খেতে পারছেন না, মাথা ঘুরে পড়ে গেছিলেন জমিতে। আমরা ধরাধরি করে বসিয়ে দিয়েছি। গায়ে জ্বর, শুলে মনে হবে যেন আগুনের আঁচ। ও মা গো, এ তো অশুভ লক্ষণ মনে হচ্ছে। এমন হঠাৎ করে কাঁপুনি দিয়ে জ্ঞান হারানো ভালো লক্ষণ না। কি সর্বনাশ হলো গো আমার। সংসারের ভরসাটা যদি এমন করে চোখের সামনে ভেঙে পড়ে, তবে আমি এখন কোথায় যাই? আচ্ছা দিদি, তুমি কেঁদো না, তাড়াতাড়ি ঘরের ভিতরে চলো। মালতী ও বিশু মিলে সজীবকে ঘরে এনে শোয়ায়। ঘামছে কিন্তু কথা বলতে পারছে না। দিদি, আপাতত ভয় পেও না, তোমার বরকে আমি জমি থেকে নিয়ে এসেছি। এখন তুমি ওনার যত্ন নাও, দেখভাল করো। আমি তো নিজের জমিতে কাজ ফেলে এসেছি, আমার অনেক কাজ পড়ে আছে। আমি এখন আসছি, তাহলে পরে তখন আসবো খন। শরীর একেবারে থরথর করছে, কি যে করব। এখন যদি ওষুধ বা ডাক্তার আনতে না পারি তাহলে কি হবে আমার সংসারের ভরসা তো মাটিতে মিশে যাবে। না মা, তুমি কেঁদো না, কিচ্ছু হবে না আমাদের। আমি কিছু একটা করব। আমি মিষ্টি বানিয়ে সবাইকে বিক্রি করব, বাবাকেও সুস্থ করে তুলব। মা চমকে রিনার দিকে তাকায়। ছোট্ট মেয়েটির গলায় এমন দৃঢ়তা আগে কখনো শোনেনি। ওরে মা, তুই কি বলছিস? তুই এত ছোট, এ বোঝা কিভাবে বইবি? বাবা তো আমার জন্যই সব করে। বাজার থেকে খেলনা আনে, আমার পড়াশোনার খাতা আনে, সবার আগে আমার মুখে ভাত তুলে দেয়। এবার আমার পালা মা, আমাকে কিছু একটা করতেই হবে। রিনা তার ঘরে এসে বাক্সটা খুলে দেখে তার মধ্যে একটা পুতুল ও কিছু টাকা রাখা আছে। তার প্রিয় পুতুল মিঠুকে সে হাতে নেয়। মিঠু, তুই তো সবই জানিস, আমি তোকে অনেক ভালোবাসি। তুই আমার সব সময়ের সাথী ছিলি, কিন্তু আজ যদি তোকে দিয়ে আমি মিষ্টি পাই তাহলে বাবা একটু ভালো থাকবে। তুই কিছু বলবি না তো? রিনা সযত্নে পুতুলটিকে ব্যাগে ভরে নেয়। সকালে রিনা কাঁধে ব্যাগ করে পুতুল ও কিছু টাকা নিয়ে বাজারে যায় মিষ্টি কিনতে। কাকু কাকু, এই পুতুলটা আর এই কটা টাকায় যদি একটু মিষ্টি দেন, আমার বাবা অসুস্থ, বাড়িতে খাওয়ার মতো কিছুই নেই। এসব কি আনছিস? পুতুল আর এই কটা টাকা দিয়ে মিষ্টি কেনা যায় নাকি? এটা বাজার, খেলার জায়গা না। যা এখান থেকে। আমি খেলতে আসিনি কাকু, আমি চাই না খেলনা। আমি চাই একটু সন্দেশ, একটু রসগোল্লা। আমার বাবা অনেকক্ষণ ধরে কিছু খায়নি, উনি খুব অসুস্থ। এক ফোঁটা বাচ্চা মেয়ে হয়ে ভিক্ষা করতে শিখে গেছিস? যা এখান থেকে, এটা আমার দোকান, দয়া দেখানোর জায়গা না। আমি শুধু চেয়েছিলাম একটু মিষ্টি বাবার মুখে দিতে, তাও দিল না। মিষ্টি না পেয়ে রিনা মন খারাপ করে কাঁদতে কাঁদতে বাড়ির পথে হাঁটতে শুরু করে। কোথায় গিয়েছিলি রে মা? খালি হাতে ফিরলি যে, কিছু আনতে পারলি না? রিনা থমকে দাঁড়ায় মাথা নিচু করে, কিছু বলে না, চোখে জল। আমি চেয়েছিলাম বাবার জন্য একটু মিষ্টি আনবো মা, আমার পুতুল, এমনকি টাকাগুলোও দিতে চেয়েছিলাম, তাও কেউ দেয়নি, কেউ একটা সন্দেশও দিল না মা। মা এগিয়ে গিয়ে তাকে জড়িয়ে ধরে, মাথায় হাত বুলিয়ে দেয়। আহারে, আমার ছোট্ট মেয়েটা যে আজ বড় হয়ে গেছে। মা, সব পথ বন্ধ হয়ে গেলেও একদিন নতুন পথ খুলে যায়। আয়, এখন ঘুমা, রাত হলো, কাল সকালে হয়তো নতুন কিছু হবে। রিনা শুয়ে পড়ে। জানালার বাইরে ঝিঝি পোকার ডাক, দূরে কুকুর ডাকে। রিনা স্বপ্নে দেখে মেঘের ভিতর দিয়ে ভেসে আসে এক উজ্জ্বল আলো, উপর থেকে নেমে আসে একজন পরী। ঘরটা ধীরে ধীরে আলোয় ভরে যায়।
রিনা, আমার ছোট্ট সাহসী রিনা, আমি এসেছি তোমার ডাক শুনে। তুমি কে? আমি কি ঘুমিয়ে পড়েছি? তুমি যখন ভালোবাসা দিয়ে সব কিছু দিতে চেয়েছিলে, তখনই তোমার স্বপ্নের দরজা খুলে গেছে। এই নাও, এই বাক্স তোমার মনের মতো মিষ্টি তৈরি করবে। পরি তার হাতে থাকা জাদুর লাঠির সাহায্যে রিনাকে একটি জাদুর বাক্স দেয়। আমার মনের মতো? আমি তো কিছুই জানি না। তুমি জানো রিনা, যদি কাউকে খুশি করতে চাও ভালোবাসা দিয়ে, এই বাক্সে আদেশ দিলেই তৈরি হবে সেই মিষ্টি। কিন্তু মনে রেখো, লোভ নয়, দয়া আর মমতার ছোঁয়ায় এই বাক্সের শক্তি জাগবে। আমি বাবার জন্য রসগোল্লা বানাবো, মায়ের জন্য নারকেল বরফি, আর যদি বেশি হয় তবে গ্রামের সবাইকে দেব। তোমার ভিতরের ভালোবাসায় এই জাদু। যতক্ষণ তুমি নিঃস্বার্থ থাকবে, এই বাক্স তোমাকে সর্বদা আশীর্বাদ দেবে। পরি আস্তে আস্তে অদৃশ্য হয়ে যায়। সকালে রিনা ঘুম থেকে উঠে দেখে তার পাশে পড়ে আছে সেই ছোট্ট বাক্সটি। সে অবাক হয়ে যায়। এটা কি সত্যি? সে ধীরে ধীরে বাক্সটা খুলে দেখে আলো ঝলমল করছে ও তার ভিতরে কিছু চিনির গুঁড়ো আর একটা ছোট্ট কাচের চামচ। রিনা, তুই এখনো ঘুমোচ্ছিস? আমি দেখলাম তোর বাবা একটু ভালো বোধ করছে, আর তুই আবার এটা কি নিয়ে খেলছিস? না মা, আমি খেলছি না, আমি কিছু বানাতে চাই, একবারে নতুন কিছু মিষ্টি। কি বলছিস রে? তোর হাতে হঠাৎ মিষ্টি বানানোর উপায় এলো কোথা থেকে? আমার কাছে এখন উপায় নয় মা, ভালোবাসার জাদু আছে। আমি চেষ্টা করলে এটা দিয়ে মিষ্টি বানিয়ে বাবাকে খাওয়াতে পারবো। পাতিলের ভিতর থেকে ধোঁয়া উঠতে থাকে আর অদ্ভুত মিষ্টির গন্ধ ছড়িয়ে পড়ে চারিদিকে। ধীরে ধীরে তৈরি হয় রসগোল্লা আর নারকেল বরফি। হাই, এ মিষ্টির গন্ধে মনটা তো ভরে যাচ্ছে, যেন স্বর্গ থেকে কেউ মিষ্টি পাঠিয়েছে। রিনা রসগোল্লা আর নারকেল বরফি নিয়ে বাবার কাছে যায়। বাবা, এই মিষ্টিটা তুমি খাও তো, আমি তোমার জন্য বানিয়েছি। এ যে একেবারে পুরনো দিনের মতো রে মা। সত্যি তুই আজকে তোর স্বপ্নকে পূরণ করতে পারলি। তোর বানানো মিষ্টি খেয়ে আমার বুকের ভিতরটা যেন হালকা হয়ে গেল। বাবা, আমি প্রতিদিন নতুন মিষ্টি বানাবো, তোমার জন্য, মায়ের জন্য, গ্রামের সবার জন্য। রিনার বানানো মিষ্টির গন্ধ সারা গ্রামে ছড়িয়ে পড়ে। ওরে বাবা, এই গন্ধ তো আমার নাকে লেগে গেল। কোথা থেকে আসছে এত মিষ্টি সুবাস? সত্যি তো, এই গন্ধ একেবারে আমার ছেলেবেলার কথা মনে করিয়ে দিল। আহা, এমন মিষ্টি সুগন্ধ কোনোদিন পাইনি বাবা। রিনা ঘরের বাইরে ছোট্ট একখান দোকান বানিয়েছে। দোকানের এক কোণে রাখা সেই জাদুর বাক্সটা, চারপাশে ছোট বড়দের ভিড়। এসো সবাই, এটা রিনার হৃদয়ের মিষ্টি, ভালোবাসা দিয়ে বানানো। মুখে দিলেই মনটা খুশিতে ভরে যাবে। এ মিষ্টি খেয়ে তো মনে হচ্ছে শরীরটা একেবারে হালকা হয়ে গেল। রিনা মা, তুই এই অল্প বয়সে জাদু করতে শিখলি রে? এটা জাদু নয় কাকু, এটা শুধু ভালোবাসা। আমি চাই বিনে পয়সায় সবাই আমার মিষ্টি খেয়ে খুশি থাকুক। গোপাল গ্রামের পুরনো মিষ্টিওয়ালা ভিড়ের মধ্যে দাঁড়িয়ে সব লক্ষ্য করে। তার দোকান আর আগের মতো চলে না। ওই বাচ্চা মেয়েটাই আমার দোকানের কাল করেছে। গ্রামের নামকরা গোপালের দোকান আজ ফাঁকা। কোথেকে এক জাদুর বাক্স জোগাড় করে সেখান থেকে মানুষকে মিষ্টি খাওয়ানো। দাঁড়া, মজা দেখাচ্ছি। সবাই ঘুমিয়ে, হালকা বৃষ্টির শব্দ, দোকানটা ঢাকা দিয়ে রাখা। সেই সময় এক ছায়া মূর্তি আসে। গোপাল গ্রামের আরেক মিষ্টিওয়ালা, তার ব্যবসা বন্ধ হয়ে গেছে রিনার জন্য। চুপি চুপি বাড়িতে ঢুকে বাক্সটা নিয়ে পালিয়ে যায়। জাদুর বক্সটা বাড়িতে নিয়ে এসে গোপাল মিষ্টি বানানোর চেষ্টা করে। গোপাল অনেক চেষ্টা করে বাক্স থেকে কোনো মিষ্টি বের করতে পারে না। একসময় সে ক্লান্ত হয়ে পড়ে ও বুঝতে পারে বক্সে আসলে কোনো জাদু নেই।
না না, এই বাক্স তো কিছুই জাদু দেখাতে পারছে না। জাদু বাক্সে নয়, ওই মেয়েটার হৃদয়ে, ওর ভালোবাসায়। আজ আমি তা বুঝতে পারছি। জাদুর বাক্সের সাহায্যে মিষ্টি তৈরি করতে না পেরে গোপাল বাধ্য হয়ে রিনার কাছে যায়। মা, মা, আমার জাদুর বক্সটা নেই, কোথায় গেল সেটা? গোপাল তাদের বাড়িতে এসে বাক্সটি ফেরত দেয়। রিনা, ক্ষমা করে দিস মা। আমি ভেবেছিলাম এই বাক্সেই সব জাদু আছে, কিন্তু কাল রাতেই বুঝলাম এটা শুধু তোর ভালোবাসা আর নিষ্ঠার কারণেই কাজ করে। তুই সত্যি এই গ্রামের গর্ব। ধন্যবাদ কাকু। মিষ্টি শুধু চিনি দিয়ে হয় না, যদি ইচ্ছা থাকে সব মানুষই বানাতে পারে। এটা হলো ভালোবাসার মিষ্টি।